আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সালেজ অনলাইন টিচ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটাতে তোমাদের যে সাধারণ গণিত বইয়ের 17তম অধ্যায় রয়েছে পরিসংখ্যান, সেই অধ্যায়ের সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে। তো পরিসংখ্যান অধ্যায়টা জানার আগে আমরা জানবো পরিসংখ্যান কি। পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক কোনো ঘটনা বা তথ্যকে পরিসংখ্যান বলে। পরিসংখ্যানের জনক হচ্ছেন রোনাল্ড এলমার ফিশার। এখানে যে সংখ্যাভিত্তিক ঘটনা বা তথ্য, এই তথ্যটা হচ্ছে কোনো ঘটনা বা বিশেষ বর্ণনা। তারপর আমরা জানি যে উপাত্ত, অনেকগুলো উপাত্ত নিয়ে তথ্য হয়। তো উপাত্ত হচ্ছে পরিসংখ্যানের এক একটি সংখ্যা। উপাত্তকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। তো উপাত্তের মধ্যে যে অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত রয়েছে, সে অবিন্যস্ত উপাত্ত বলতে যে সকল উপাত্ত মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো থাকে না, সেগুলোকেই অবিন্যস্ত উপাত্ত বলে। আর বিন্যস্ত উপাত্ত হচ্ছে যে সকল উপাত্ত মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা এখানে দেওয়া আছে যে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার। এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 45 to 49, 50 to 54, 55 to 59, 60 to 65 to 69 এবং 70 to 74। গণসংখ্যা দেওয়া হচ্ছে 4, 8, 10, 20, 12, 6। তো ক নাম্বার দেওয়া আছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা। কেন্দ্রীয় মান যে কোনো একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্ত সমূহের প্রতিনিধিত্ব করে। এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। তারপর দেওয়া আছে এর তিনটি পরিমাপকের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতার যে তিনটি পরিমাপক রয়েছে সেগুলো হচ্ছে 1 নম্বরে গাণিতিক গড়। গাণিতিক গড় হচ্ছে উপাত্ত সমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা যায় তবে গড় পাওয়া যায়। 2 নম্বরে রয়েছে মধ্যক। মধ্যক হচ্ছে উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে অর্থাৎ ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজালে যেই সংখ্যা বা মান উপাত্ত সমূহকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যক বলা হয়। তারপর 3 নম্বরে রয়েছে প্রচুরক। প্রচুরক হচ্ছে কোনো উপাত্তে যে সংখ্যা বা মান সর্বাধিকবার থাকে তাকে ওই উপাত্তের প্রচুরক বলা হয়। তারপরে এটা রয়েছে গুরুত্বযুক্ত গড়ের সংজ্ঞা দাও। গুরুত্বযুক্ত গড়, এটার সংজ্ঞা দেওয়ার জন্য আমাদেরকে কিছু মান ধরে নিতে হবে। ক নম্বর হচ্ছে গুরুত্বযুক্ত গাণিতিক গড়। যদি n সংখ্যক উপাত্তের মান x1, x2, x3, xn। এখানে x1 এখানে যে কোনো একটা সংখ্যা হবে, x2 যে কোনো সংখ্যা, x3 যে কোনো সংখ্যা, এভাবে চলতেই থাকবে। xn মানে এখানে সংখ্যাটাকে বোঝানো হয়েছে হয় এবং এদের গুরুত্ব যদি w1, w2, w3, wn হয়, তবে গুরুত্বযুক্ত
গাণিতিক গড়, গুরুত্বযুক্ত গাণিতিক গড় সমান এক্স বার ডব্লিউ সমান, এখানে এক্স বার বলতে গড়কে বোঝানো হয়েছে আর ডাব্লিউ বলতে গুরুত্বযুক্ত গড়কে বোঝানো হয়েছে। সমান আমরা লিখতে পারি এখানে সামেশন আই ইকুয়াল টু 1, উপরে হবে n অর্থাৎ উপাত্তের সংখ্যা, এখানে হবে এক্স আই ডাব্লিউ আই, তারপরে আবার এখানে হবে n সামেশন আই ইকুয়াল টু 1, তারপরে হবে ডব্লিউ আই। তারপরে রয়েছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে। তো বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক জানার আগে আমরা জানবো যে চলক কাকে বলে। বীজগণিতের মতো চলক কিন্তু এখানে না, এখানে হচ্ছে উপাত্তে ব্যবহৃত প্রত্যেকটি সংখ্যাকে চলক বলে। আর বিচ্ছিন্ন চলক হচ্ছে সেগুলো যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, যেমন জনসংখ্যামূলক উপাত্তের চলক, জনসংখ্যার মান কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয়। তারপর অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যেমন বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি। তারপরে রয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু এবং উচ্চ সীমা ও নিম্ন সীমা কত। তো এখানে যে উপাত্তটা দেওয়া রয়েছে এর প্রচুরক শ্রেণী বের করতে হবে, তারপর প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা, প্রচুরক শ্রেণীর মধ্যমান এবং উচ্চ সীমা ও নিম্ন সীমা বের করতে হবে। শ্রেণীব্যাপ্তিটা লিখে নেই। এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, তারপর এখানে দেওয়া আছে গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি এখানে দেওয়া আছে 45 to 49, এখানে গণসংখ্যা দেওয়া আছে 4, তারপর দেওয়া আছে 50 to 54, এখানে গণসংখ্যা দেওয়া আছে 8, তারপর 55 to 59, এখানে গণসংখ্যা দেওয়া আছে 10, তারপর দেওয়া আছে 60 to 64, এখানে গণসংখ্যা দেওয়া আছে 20, 65 to 69, এখানে গণসংখ্যা দেওয়া আছে 12, তারপরে 70 to 74, এখানে গণসংখ্যা দেওয়া আছে 6। তো প্রচুরক বের করার জন্য আমাদের যে নিয়মটা মেনে নিতে হবে সেটা হচ্ছে এখানে এই সারণীটার মধ্যে দেখতে হবে যে কোন সংখ্যাটি সর্বাধিকবার রয়েছে, এখানে অর্থাৎ কোন গণসংখ্যা সর্বাধিকবার রয়েছে। এখানে গণসংখ্যা সর্বাধিকবার রয়েছে 20। তো আমরা এখন লিখব এখানে গণসংখ্যা সর্বাধিকবার অর্থাৎ 20 বার রয়েছে 60 থেকে 64 শ্রেণীতে। যেহেতু আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে বলছে, তাই আমরা এখানে প্রচুরক শ্রেণী এইটা এবং অর্থাৎ প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা। তো 20 বার রয়েছে 60 থেকে 64 শ্রেণীতে, 60 থেকে 64 শ্রেণীতে। তো আমরা শ্রেণী পেয়ে গেলাম। এখন যে শ্রেণী মধ্যমান, অতএব আমরা লিখতে পারি প্রচুরক শ্রেণী 60 to 64। প্রচুরক শ্রেণী যেহেতু 60 to 64, তো আমরা এখন এখানে লিখতে পারি যে
প্রচুরক শ্রেণী 60 to 64 শ্রেণীর মধ্যমান বা প্রচুরক, এখানে তোমরা চাইলে প্রচুরক শ্রেণীর মধ্যমানও লিখতে পারো। প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান, মধ্যমান লেখার জন্য আমাদেরকে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইডেড 2 দিতে হবে। নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইডেড 2। তো তোমরা উচ্চ সীমা যোগ নিম্ন সীমাও করতে পারো, কারণ এখানে তো যোগের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। তারপর 60 + 64 করলে হয় হচ্ছে 124 কে 2 দিয়ে ভাগ করলে হয় 62। তো প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 62, আর প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 64 এবং প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 60, কারণ এখানে দেখতে পাচ্ছি যে উচ্চ সীমা এটা এবং নিম্ন সীমা 60। তো আমরা এখানে লিখব প্রচুরক শ্রেণীর প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা 64 এবং প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 60। তো পরবর্তী প্রশ্নটা দেওয়া রয়েছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু এবং উচ্চ সীমা ও নিম্ন সীমা কত। তো মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার জন্য, মধ্যক শ্রেণীটা বের করার জন্য আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী লিখতে হবে। তো এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণীর ক্ষেত্রে এরকম ছক অঙ্কন করব যে প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি, তারপর থাকবে গণসংখ্যা, তারপর থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 45 to 49, 50 to 54, 55 to 59, 60 to 64, 65 to 69, 70 to 74। এখানে গণসংখ্যা দেওয়া আছে 4, 8, 10, 20, 12, 6। ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে এটা যোগ করতে হয় 4, এখানে যেহেতু এর আগে কোনো সংখ্যা নেই তাই এখানে 4 হবে। তারপর এখানে যে সংখ্যাটা বসাবো এই সংখ্যার যোগ হবে, অর্থাৎ 4 যোগ 8 হচ্ছে 12, তারপর 12 যোগ 10 22, 22 যোগ 20 42, 42 প্লাস 12 হবে 54, 54 প্লাস 6 হবে হচ্ছে 60। আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল 60 জন শিক্ষার্থীর কথা, এখানে 60 এসেছে, অর্থাৎ আমাদের ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখব, এখানে লিখব মোট গণসংখ্যা n = 60, তারপরে লিখব এখানে গণসংখ্যা n সমান 60 এবং n/2 = 60/2 = 30। অতএব মধ্যক হবে 30তম পদের মান। অতএব মধ্যক হবে, তো আমাদের মধ্যক নির্ণয়ের জন্য যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে যে মোট যে গণসংখ্যাটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেই পদের মান হবে মধ্যক। অতএব মধ্যক হলো
30তম পদের মান। 30তম পদের মান। 30তম পদের অবস্থান হচ্ছে 30তম পদের অবস্থান। তো 30তম পদের অবস্থান বের করার জন্য আমাদেরকে আবার সারণীতে দেখতে হবে 30তম পদের অবস্থানটা কোথায়। এখানে 30তম পদের অবস্থান দেখতে পাচ্ছি আমরা এখানে 22 পদ কিন্তু এখান থেকে শেষ, অর্থাৎ 55 to 59 থেকে 22 শেষ। তারপর 23 থেকে 42 পর্যন্ত রয়েছে 60 to 64 শ্রেণীতে, অর্থাৎ 22 এবং 44 এর মাঝে যেহেতু 30 রয়েছে, তাই এই শ্রেণীতেই 30তম পদের অবস্থান, অর্থাৎ 60 to 64। 60 to 64। তো এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তো আমরা লিখতে পারি অতএব মধ্যক শ্রেণী 60 to 64। এখন আমরা লিখব মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণী বা 60 to 64 শ্রেণীর মধ্যমান নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইডেড 2, আবার হবে হচ্ছে 62। অর্থাৎ এরও হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমানও হচ্ছে 62 এবং এর উচ্চ সীমা 64 এবং নিম্ন সীমা 60। অতএব মধ্যক শ্রেণীর উচ্চ সীমা 64 এবং মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60। তো এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তারপরে খ নম্বরে দেওয়া আছে প্রদত্ত উপাত্তের মধ্যক, প্রসারক ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, প্রথমে আবারও ক্রমযোজিত গণসংখ্যার একটা সারণী তৈরি করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করার পর সেখান থেকে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে, পূর্বের মতো যে এই ক নম্বরের মতোই। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। এখানে শ্রেণীব্যাপ্তি, তারপরে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এগুলো আমাদের 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74, 4, 8, 10, 20, 12, 6, 4, 12, 22, 42, 54, 60, এগুলো আমাদের লিখতে হবে আবার খ নম্বরে মধ্যক নির্ণয় করার জন্য। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে এখান থেকে একইভাবে গণসংখ্যা, তারপর মধ্যক এবং মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমাদের যখন মধ্যক শ্রেণী নির্ণয় করা হয়ে যাবে, তখন আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে মধ্যক সমান L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC গুণন H ডিভাইডেড FM। এলটা হচ্ছে
মধ্যক শ্রেণীর যেটা রয়েছে তার নিম্ন সীমা, এবং n/2 হচ্ছে মোট গণসংখ্যার অর্ধেক, আর FC এইটা হচ্ছে এখানে যে মধ্যক শ্রেণীটা রয়েছে এই বরাবর যে গণসংখ্যাটা, এই গণসংখ্যার উপরের যে গণসংখ্যাগুলো রয়েছে এই গণসংখ্যাগুলোর যোগফল। FCটা হচ্ছে মধ্যক শ্রেণীর উপরের গণসংখ্যাগুলোর যোগফল। এগুলো যোগ করলে হয় 10, 8, 18 যোগ 4 করলে হয় হচ্ছে 22। তারপরে এইচ হচ্ছে, এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আর FM হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা এখানে 20 দেওয়া আছে, তো আমরা এখানে সর্বোচ্চ গণসংখ্যা 20 লিখব। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু এটা নিম্ন শ্রেণী সীমা, অর্থাৎ 60 প্লাস n/2 হবে 30 মাইনাস FC হবে 22 গুণ শ্রেণীব্যাপ্তি হবে 5 FM বা সর্বোচ্চ গণসংখ্যা হবে 20। তো এখন 60 প্লাস 30 মাইনাস 22, 8 ইন্টু 20 উপরে হবে 5। তো এটা আমরা ক্যালকুলেশন করলে হয় 62, এটা 1/4, 4/2, অর্থাৎ 60 প্লাস 2 যোগ করলে হয় হচ্ছে 62। তো আমাদের মধ্যক হচ্ছে 62। তারপরে নির্ণয় করতে বলছে প্রচুরক। আর ক নম্বরে আমরা পেয়েছি যে প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। আবারও লিখবো এখানে গণসংখ্যা গণসংখ্যার সর্বাধিক বার বা 20 বার রয়েছে সিক্সটি থেকে 64 শ্রেণীতে। সুতরাং প্রচুরক 60 থেকে 64 শ্রেণীর মধ্যেই রয়েছে। অতএব প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এখানে আবার L হচ্ছে ওই একইভাবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আর F1 হচ্ছে সর্বোচ্চ যে গণসংখ্যাটা রয়েছে তার পূর্বের গণসংখ্যার সাথে বিয়োগফল, অর্থাৎ এই গণসংখ্যা থেকে এই গণসংখ্যা বিয়োগফল, আর F2 হচ্ছে এর পরবর্তী গণসংখ্যার বিয়োগফল, অর্থাৎ এই গণসংখ্যা এবং তার পরবর্তী গণসংখ্যার বিয়োগফল। তো F1 আমরা বিয়োগ করলে পাই 20 থেকে 10 বিয়োগ করলে পাই 10, আর F2 এর মান পাই এখান থেকে 20 থেকে 12 বিয়োগ করলে পাই 8, অর্থাৎ L আমরা এখানে পেয়েছি 60 প্লাস F1 পেয়েছি 10 ডিভাইডেড F1 10 প্লাস 8 গুণন, আর শ্রেণীব্যাপ্তি আমরা এখানে 60, 61, 62, 63, 64, অর্থাৎ 5, শ্রেণীব্যাপ্তি 5। তো 60 প্লাস 10 ডিভাইডেড 18 গুণন 5, এটা হবে 62.778। তো প্রচুরক হচ্ছে এটা। গাণিতিক গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। সংক্ষিপ্ত
পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। এখানে যে সারণীটা হবে সেটা তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের যে সারণীটা হবে সেটা প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি, তারপর থাকবে মধ্যমান, এটাকে xi দ্বারা প্রকাশ করা হয়। তারপর থাকবে গণসংখ্যা, এটাকে fi দ্বারা প্রকাশ করা হয়, কারণ ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা আর i দ্বারা i কে সংখ্যায় বোঝানো হয়। তারপর থাকবে হচ্ছে ধাপ বিচ্যুতি। এটা বের করার একটা সূত্র রয়েছে, এটাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। ইউআই সমান xi মাইনাস a ডিভাইডেড h। অর্থাৎ এ হচ্ছে আনুমানিক গড়, xi হচ্ছে মধ্যমান, আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর এই ঘরে হবে হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। FIUI। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 45 থেকে 49, 49 থেকে 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। তারপর মধ্যমান, অর্থাৎ শ্রেণীব্যাপ্তির মধ্যমান বের করার জন্য তোমরা জানো যে এই উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তো এখানে মধ্যমান আসে 47, তারপর এটা মধ্যমান আসে 52, তারপর 57, 62, 67, 72। তো মধ্যমান বের করার জন্য যদি আমরা প্রথমে একটা মধ্যমান বের করি, এই মধ্যমানটা বের করার পর আমরা যদি শ্রেণীব্যাপ্তি দিয়ে পরেরগুলো যোগ করি, তাহলে আমরা খুব সহজেই যোগ বিয়োগ করার অত পরিশ্রম লাগবে না, তখন আমরা সহজেই মধ্যমান পেয়ে যাব। কারণ 47 থেকে আমরা শ্রেণীব্যাপ্তি জানি যে 5, 47 থেকে 5 যোগ করলে হয় 52, 52 থেকে 5 যোগ করলে হয় 57, 57 দিয়ে 5 যোগ করলে হয় 62, এখান থেকে 5 যোগ করলে হয় 67, আবার 5 যোগ করলে হয় 72। তো আমরা এখানে এভাবে করলে সহজেই পাবো। আর গণসংখ্যা দেওয়া আছে 4, 8, 10, 20, 12, 6। আর ধাপ বিচ্যুতি দা xi আমরা পাবো হচ্ছে 8, অর্থাৎ 8 মাইনাস xi, এখানে দেওয়া আছে xi প্রথমে আছে 47 মাইনাস, তো এখানে a আনুমানিক গড় হচ্ছে মধ্যমান থেকে সুবিধামতো একটা মানকে আনুমানিক গড় ধরা হয়। তো আমরা এখানে গণসংখ্যা যেহেতু 20 বা সর্বাধিক বার রয়েছে, আর কেন্দ্রীয় প্রবণতা থেকে আমরা জানি যে এই বড় সংখ্যাটাই সংখ্যার প্রতিনিধিত্ব করে, তাই আমরা এই সংখ্যা বরাবর এই মধ্যমানটিকে আনুমানিক গড় ধরে নেব। 62কে আনুমানিক গড় ধরে নেওয়ার পর এখানে h মানে 5, শ্রেণীব্যাপ্তি আছে 5,
তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাই -3। তো একইভাবে এগুলো ক্যালকুলেশন করলে হয় -2, তারপর হয় -1। তোমরা পরীক্ষার খাতায় এটা করবে না, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এটা তোমরা আলাদা জায়গায় করবে, করে তারপর এখানে মান বসানোর পর এখানে একইভাবে করলে 0, তারপর হয় 1 এবং 2। তারপর গণসংখ্যা ধাপ বিচ্যুতি FIUI, অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল হচ্ছে এটা। তারপরে 4 ইন্টু -3 করলে হয় -12, তারপর 8 ইন্টু -2 -16, 10 ইন্টু -1 -10, 20 ইন্টু 0 0, 12 ইন্টু 1 12, তারপর 6 ইন্টু 2 হচ্ছে 12। এটা মোট হয় হচ্ছে মোট 12 প্লাস 16 হয় 28, 28 মাইনাস এটা হয় হচ্ছে 38। 38 থেকে যদি আমরা 24 বাদ দিই তাহলে থাকে -14। আর এখানে মোট গণসংখ্যা মোট n সমান 60। গড় নির্ণয়ের যে সূত্রটা রয়েছে, গড় আমরা x বার ধরে নেব। x বারকে সাধারণত আমরা গড় প্রকাশ করি সমান a, অর্থাৎ আনুমানিক গড় প্লাস সামেশন অফ FIUI। সামেশন অফ FIUI মানে হচ্ছে এই যে গণসংখ্যা ধাপ বিচ্যুতি থেকে আমরা যেটা পেলাম সেটা, তারপর ডিভাইডেড n ইন্টু h মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর এটা হচ্ছে গণসংখ্যা। আমরা হচ্ছে পেয়েছি 62 প্লাস গণসংখ্যা ধাপ বিচ্যুতির যে যোগফল সেটা পেয়েছি -14, গণসংখ্যা 60 পেয়েছি, গুণ h হচ্ছে 5। তো এটা হচ্ছে 12 বা 12। এখানে আসে হচ্ছে 60.33। এখানে ক্যালকুলেশন করলে 62 প্লাস -1.667। তো আমরা এখান থেকে এটা পাই। তো গড় হচ্ছে এইটা। তো গড় নির্ণয়ের পর এখানে বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কনের জন্য যে আমাদের যে প্রয়োজনীয় যে সারণীটা রয়েছে সে সারণীটা অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তো আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের যে সারণীটা রয়েছে সেটা হবে এরকম। প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি, তারপর থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তারপর থাকবে গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি আছে 45 to 49। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়মটা হচ্ছে শ্রেণীর নিম্নসীমা থেকে 1 মাইনাস করব এবং মাইনাস করে সেটাকে 2 ভাগ করে এখানে 1 ভাগ দেবো, এখানে 1 ভাগ দেবো, অর্থাৎ 44 1 মাইনাস করলে হয় 44, আবার এখানে 1 ভাগ দিলে হয় 4.5 থেকে 44.5 টু 49.5। তো একইভাবে এখানে 50 to 54, তারপর এখানে হবে 49.5 থেকে 54.5, 60 to 64, 59.5 to 64.5, 65 to 69, 64.74.5। এটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাইও। তারপর গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটা 4 8 10 12 10 20 12 6। গণসংখ্যা এটা দেওয়া আছে।
তারপর আমরা এখন ছক কাগজে বা গ্রাফের মধ্যে যে আয়তলেখটা অঙ্কন করব তার বর্ণনা দেব। তার বর্ণনা দেওয়ার জন্য আমরা লিখব ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ অক্ষকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই অক্ষ এবং ও কে মূলবিন্দু বিবেচনা করে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে এক একক ধরে বিন্দুগুলো বা এখানে গণসংখ্যাগুলো ছক কাগজ স্থাপন করে আয়তলেখ অঙ্কন করি। এখানে 45 এর পূর্ববর্তী সংখ্যাগুলোকে বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ছক কাগজে এক্স ও এক্স অক্ষকে এক্স অক্ষ, ছক কাগজে এক্স ও এক্স অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই অক্ষ বিবেচনা করে এবং ও বিন্দুকে মূলবিন্দু বিবেচনা করা হয়েছে। তারপর এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ এখান থেকে এক বর্গঘরকে এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসানো হয়েছে, কারণ 45 টু 5 থেকে 49 টু 9.5 থেকে 44.5 বিয়োগ করলে 5 হয়। তো এখানে যেহেতু 5টা ঘর রয়েছে তাই এখানে প্রতি এক বর্গঘরকে এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে এক একক ধরে এখানেও সেমভাবে বিন্দুগুলো স্থাপন করে আয়তলেখ অঙ্কন করি।
এখানে 45 থেকে পূর্ববর্তী অর্থাৎ 45 থেকে পূর্ববর্তী সংখ্যাগুলোকে বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা ব্যবহার করা হয়েছে। তো এখানে যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসানোর কথা বলা হয়েছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো আমরা এখানে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসিয়ে নিয়েছি। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু একক ধরে গণসংখ্যা এখানে গণসংখ্যা বসানো হয়েছে 5, 10, 15, 20। তো 45.5 থেকে 49.5 পর্যন্ত গণসংখ্যা আছে 4। 4.5 থেকে 49.5 পর্যন্ত গণসংখ্যা আছে 4। তো আমরা এখানে গণসংখ্যা নিয়েছি 1, 2, 3, 4, 4, অর্থাৎ এখানে পর্যন্ত 4 আছে। 4 দেওয়ার পর আমরা এখানে 4 নেওয়ার পর এটা পুরোটা আমরা ব্লক করে নেব। এটা ব্লক করে নেওয়ার পর তারপর আছে 49.5 থেকে 54.5 পর্যন্ত গণসংখ্যা আছে 8। তো 49.5 থেকে 54.5 পর্যন্ত গণসংখ্যা আছে 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাতে এখানে গণসংখ্যা আছে 8। এটা একইভাবে ব্লক করে নেব। তো এইভাবে যখন সবগুলো ব্লক করে নেওয়া হবে তখন আমাদের এটাই হবে আয়তলেখটা, অর্থাৎ এটাই হবে আমাদের যে প্রশ্নে যে আয়তলেখটা চেয়েছিল, এটা হচ্ছে সেই আয়তলেখ। তারপর বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের যে প্রয়োজনীয় যে সারণীটা রয়েছে সেটা হচ্ছে একটা ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তো অজীব রেখা অঙ্কনের জন্য যে প্রয়োজনীয় সারণীটা রয়েছে সেটা হচ্ছে একটা ক্রমযোজিত গণসংখ্যার সারণী। এখানে ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 45 to 49, 50 to 54, 55 to 59, 60 to 64, 65 to 69, 70 to 74, 4, 8, 10, 12, 10, 20, 12, 6। ক্রমযোজিত দেওয়া আছে 4, 4, 8, 12, 12, 10, 22, 22 plus 20, 42, 42 plus 12, 54, 54 plus 6, 60। তো তারপর এখানে যে বর্ণনাটা দিতে হবে সেটা হচ্ছে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ অক্ষকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই অক্ষ, এবং ও বিন্দুকে মূলবিন্দু বিবেচনা করে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে 1 একক এবং 1 একক ধরে শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে
প্রতি এক বর্গক্ষেত্রকে 2 একক বিবেচনা করে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে পাই। ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করি। এখানে দেওয়া আছে ছককাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গক্ষেত্রকে 1 একক ধরে শ্রেণী উচ্চসীমা। মানে ছককাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী উচ্চসীমা বসাইছি, তারপর 1 বর্গক্ষেত্রকে 1 একক ধরেছি এবং y অক্ষ বরাবর প্রতি এক বর্গক্ষেত্রকে 2 একক বিবেচনা করে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে দেওয়া আছে ক্রমযোজিত গণসংখ্যা এবং 1 বর্গক্ষেত্রকে 2 একক, কারণ এখানে 5টা ঘর আছে, আমরা এখানে 10 ধরে নিয়েছি। তাহলে তোমরা এখানে 5, 10, 15, 20 এভাবে এখানে 60 পর্যন্ত যেতে পারো। আমার যেহেতু জায়গা কম তাই এখানে আমি 10 বা 2 একক করে ধরে নিয়েছি। তো বিন্দুগুলো যেভাবে স্থাপন করবে, এখানে ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে দেওয়া আছে 4 দেওয়া আছে 49 দেওয়া আছে 4, যেহেতু 2 একক ধরে নিয়েছি তো 2, 4। তারপর দেওয়া আছে 12, তারপর 2, 4, 6, 8, 10, 12। তারপর দেওয়া আছে 22, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22। তো একইভাবে এই বিন্দুগুলো স্থাপন করবে। এই বিন্দুগুলো স্থাপন করে এগুলো তোমরা হাত দিয়ে বিন্দুগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে। এখানে স্কেল ব্যবহার না করলেই ভালো হয়। তো এটাই হচ্ছে অজীব রেখা। আর শেষে যে বর্ণনাটা একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 49-এর পূর্ববর্তী সংখ্যাগুলোকে বোঝানোর জন্য ভাঙ্গা চিহ্ন বা এই চিহ্নটা ব্যবহার করা যেতে পারে। তার পরবর্তী প্রশ্নে লেখা হয়েছে যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য যে প্রয়োজনীয় নিবেশন সারণীটা রয়েছে সেটা হবে এরকম যে প্রথমে থাকবে শ্রেণীব্যক্তি, তারপর থাকবে মধ্যমান, তারপর থাকবে গণসংখ্যা। এখানে 45 to 49 এখানে মধ্যমান, তারপর গণসংখ্যা, তারপর এভাবে 70 to 74, তারপর এখানে মধ্যমান রয়েছে 72, তারপর রয়েছে 6। এভাবে সব গণসংখ্যাগুলো বের করে নেওয়ার পর এগুলো যে বর্ণনাটা দিতে হবে সেটা হচ্ছে ছককাগজে এক্স ও এক্স অক্ষকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষকে ওয়াই অক্ষ এবং ওকে মূলবিন্দু বিবেচনা করে এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গক্ষেত্রকে 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গক্ষেত্রকে 1 একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তো এখানে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান দেওয়া হয়েছে, তারপর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দেওয়া হয়েছে, ওকে মূলবিন্দু বিবেচনা করা হয়েছে। আর 47 এর পূর্ববর্তী যে পদগুলো রয়েছে এখানে মানগুলো রয়েছে এগুলোকে বোঝানোর জন্য এখানে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর 47 এর গণসংখ্যা রয়েছে 4, গণসংখ্যা রয়েছে 4। এখানে 47 এর গণসংখ্যা রয়েছে 4, তারপর 52 এর গণসংখ্যা রয়েছে 8, 52 গণসংখ্যা রয়েছে 8, মানে 52 গণসংখ্যা 8। এই বিন্দুগুলো তোমরা আগে স্থাপন করে নিবা, তারপর একইভাবে হাত দিয়ে যোগ করে দিবা। যোগ করে দেওয়া হয়ে গেলে এখানে তোমরা চাইলে দিতে পারো, চাইলে এখানেও দিতে পারো, আর এটাকে এখানে দিতে পারো, এখানেও দিতে পারো।
তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করে গণসংখ্যা বহুভুজ আঁকো। অর্থাৎ আয়তলেখের মধ্যেই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এর জন্য আমাদের যে প্রয়োজনীয় নিবেশন সারণী, সে নিবেশন সারণীটা এরকম হবে। এটা আমি অন্য একটা মান ধরে নিবেশন সারণী তৈরি করেছি। তোমরা প্রশ্নে যে নিবেশন সারণীটা দেওয়া হয়েছিল, এই নিবেশন সারণী অনুযায়ী তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য এখানে যে নিবেশন সারণী দেওয়া হয়েছে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকবে, শ্রেণী মধ্যবিন্দু থাকবে এবং গণসংখ্যা থাকবে। 46 থেকে 50 অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে এখান থেকে 1 মাইনাস 45, 2 ভাগ করে 1 ভাগ এখানে 1 ভাগ এখানে, 45.5, 55.5। তারপর 50.5 থেকে 55.5 এখানে 1 মাইনাস 55.5 থেকে 60.5, 60.5 থেকে 65.5, 65.5 থেকে 70.5। মধ্যবিন্দু এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 48। তারপর যেহেতু এখানে শ্রেণীব্যাপ্তি 5, তো 5 করে যোগ করে দিলে 53, তারপর হয় 58, 63, 68। গণসংখ্যা দেওয়া আছে 5, 10, 20, 15, 10। তারপর যে এখানে যে বর্ণনাটা দিতে হবে, সেটা হবে এরকম। ছক কাগজে x অক্ষকে x অক্ষ এবং y অক্ষকে y অক্ষ এবং ও বিন্দুকে মূল বিন্দু বিবেচনা করে x অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর এক বর্গ ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করে বহুভুজ আঁকি। 45.5 থেকে পূর্ববর্তী ঘরগুলোকে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। মানে এটা y অক্ষ, এখানে এটা y অক্ষ, এটা মূল বিন্দু। এখান থেকে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, আর এখানে পূর্ববর্তী পদগুলোকে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো। তারপর দেওয়া আছে এখানে দেওয়া আছে যে x অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো 45.5, তারপর দেওয়া আছে 50.5, তারপর দেওয়া আছে 55.5, তারপর দেওয়া আছে 60.5, তারপর দেওয়া আছে 65.5, তারপর দেওয়া আছে 70.5। গণসংখ্যার ক্ষেত্রে আমরা এখানে 5, 10, এখানে যেহেতু 20 পর্যন্ত আছে, 5, 10, 15, 20, 25। তো 45 থেকে 55 পর্যন্ত গণসংখ্যা দেওয়া আছে 5। তো এখানে আমরা একইভাবে আবার এখানে 5 পর্যন্ত নেব। এর আগে আমরা ব্লক করে দেব, ব্লক করে দিয়ে এর মধ্যবিন্দু দেওয়া আছে 48। তো এখানে 45.5, এটার মধ্যবিন্দু এখানে, 48 হবে হচ্ছে এখানে। তারপর 50.5 থেকে 55.5 পর্যন্ত
গণসংখ্যা দেওয়া আছে 10। তো এখানে গণসংখ্যা 10, এটা আমরা ব্লক করে নেব। এখানে মধ্যবিন্দু দেওয়া আছে 53, 53 হবে হচ্ছে এখানে 50, দেওয়া আছে 20, তো এটা 20 যোগ করে নেই। 20 পর দেওয়া আছে 15, তারপর দেওয়া আছে 10, এখানে দেবো 15, তারপর দেওয়া আছে 10। তো এখানে মধ্যবিন্দু দেওয়া আছে 58, 63, 68, 58 এটার মধ্যবিন্দু হবে এখানে, তারপর হবে এখানে এবং হবে এখানে। তো আমরা এখানে যেহেতু গণসংখ্যা বহুভুজের কথা বলা হয়েছে, তাই আমরা এটাকে এই বিন্দু থেকে এই বিন্দুগুলো যোগ করে দেব। এই বিন্দুগুলো যোগ করে দেওয়ার পর এখান থেকে এখানেও নিতে পারি, এখান থেকে এই ভাঙা চিহ্নের যে কোনো অংশ নিতে পারি। আমরা এখান থেকে এখানেই নেব, তারপর এটাও একইভাবে এই জায়গায় যোগ করে দেব, অর্থাৎ এই বিন্দুতে যোগ করে দেব। তো এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ, মানে আয়তলেখে গণসংখ্যা বহুভুজ অঙ্কন। তো এখন অন্য একটা প্রশ্ন, মনে করো তোমাকে কিছু সংখ্যা দিল, যেমন 35, 30, 27, 42, 20, 19, 27, 36, 39, 14, 15, 38, 37, 14, 40, 40, তারপর 12, 10, 9, 7, 20, 21, 24, 33, 30, 29, 21, 19, 31, 28, 26, 32, 30, 22, 23, 24, 41, 26, 23, 25, 22, 17, 19, 21, তারপর দেওয়া আছে 23, 8, 13, 23, 24, 20, 32, 32, 11, 17। তো বললো যে এখানে 60টি সংখ্যা দেওয়া আছে, এখানে 60টি সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দেয়া আছে, বা অন্য যে কোনোভাবে বর্ণনা দিয়ে বললো। ক নাম্বারে দিল যে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি ধরে উপাত্তসমূহকে সারণী আকারে প্রকাশ করো। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি ধরে উপাত্তসমূহকে সারণী আকারে প্রকাশ করো। সারণী আকারে প্রকাশ করো।
সারণী আকারে প্রকাশ করার জন্য আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এখানে উচ্চ সীমা কত এবং নিম্ন সীমা কত। তো এখানে আমাদের উচ্চ সীমা বের করার জন্য এখানে আমাদের খুঁজতে হবে যে উচ্চ সীমা কত। উচ্চ সীমা আমরা একটা সংখ্যা পেয়েছি যে 42 এর উপরে কিন্তু কোনো সংখ্যা এখানে নেই। 42 এর উপরে কোনো সংখ্যা এখানে নেই। সমাধান দেওয়া আছে উচ্চ সীমা সমান 42, তারপর নিম্ন সীমা। নিম্ন সীমা কিন্তু এখানে সেভেন নিচে কিন্তু কোনো নিম্ন সীমা নেই, মানে 7-এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই আমরা নিম্ন সীমা সমান ধরে নেব 7। সীমা ধরে নেওয়ার পর আমাদেরকে পরিসর বের করতে হবে। পরিসর সমান আমরা জানি যে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1। উচ্চ সীমা হচ্ছে 42, নিম্ন সীমা হচ্ছে 7, যোগ 1 দিলে হয় হচ্ছে 36। তো আমরা যদি 5 শ্রেণীব্যাপ্তি ধরি তাহলে 5 শ্রেণীব্যাপ্তি ধরলে শ্রেণী সংখ্যা 5 শ্রেণীব্যাপ্তি ধরলে শ্রেণী সংখ্যা হয় 36/5, অর্থাৎ যত শ্রেণীব্যাপ্তি ধরবো তত দিয়ে এই যে পরিসরকে ভাগ করব। 36.5 আসে হচ্ছে 7.2, অর্থাৎ ভগ্নাংশ যেহেতু কোনো ঘর সংখ্যা হতে পারে না, তাই আমরা এটাকে 8 ধরে নেব। 71 বা 7.2 যে এখানে এসেছে, 7.1 যদি আসতো তো আমরা 8 ধরে নিতাম। এখানে আমরা 8 ধরে নেব এবং এখানে 8টা ঘর অঙ্কন করে নেব। তো শ্রেণীব্যাপ্তি যেহেতু আমরা 5 ধরে নিয়েছি এবং সর্বনিম্ন সংখ্যা যেহেতু 7, তো 7 থেকে 5 শ্রেণীব্যাপ্তি ধরলে প্রথমে আসে হচ্ছে 7 to 11 এবং তারপর আসে 12 to 16, 17 to 21, 22 to 26, 27 to 31, 31 to 36, 36 to 37, 38, 41, 41, 41 to 42 to 46। তো আমাদের প্রথমে গণসংখ্যা আছে হচ্ছে 35 গণসংখ্যা হবে এখানে 32 to 30, 37 to 41। তো আমাদের প্রথমে গণসংখ্যা আছে 35 হবে 32 থেকে 36 এর মধ্যে, এখানে আমরা টালি চিহ্ন একটা দেব। তারপর গণসংখ্যা আছে 30,
তো 30 হবে এখানে, এখানেও একটা গণসংখ্যা টালি চিহ্ন দেব। তারপর দেওয়া আছে 27, 27 হবে এখানে, 42, 42 হবে এখানে। তারপর দেওয়া আছে 20, 20 হবে এখানে, 19, 19 এখানে, 27 এখানে, 36, 36 হবে এখানে, 39 এখানে, 14, তারপরে আছে 15, তারপরে আছে 38, 38 হবে এখানে, 37, 37, তারপর দেওয়া আছে 40, 40, 40, তারপর 40, তারপর দেওয়া আছে 12, 10, 9, 7, 12, 10, 9, 7 এগুলো এখানেই হবে। তারপর দেওয়া আছে 20, 21, 24, 20, 21, 24, তারপর দেওয়া আছে 33, 30, 29, 33, 30, 29, তারপর দেওয়া আছে 21, 19, 31, 21, 19, তারপর দেওয়া আছে 31, 31, 28, 16, 28, 26, 32, 28, 26, 32, তারপর দেওয়া আছে 30, 22, 30, 22, তারপর দেওয়া আছে 23, 24, 23, 24, তারপর দেওয়া আছে 41, 26, 41, 26, 41, 26, তারপর 23, 25, 22, 23, 25, 22, 17, 19, 21, 17, 19, 21, 23, 8, 13, 23, 8, 13, 23, 24, 20, 23, 24, 20, 32, 11, 17, 32, 11, 11, তারপর আছে 70। তো আমরা এখানে গণসংখ্যা বসানোর আগে টালি চিহ্নগুলো যোগ করে দেখব। এখানে মোট গণসংখ্যা যেহেতু 60টি সংখ্যার কথা বলা হয়েছে, তো আমরা এখানে আগেই গুণে দেখব যে মোট 60টি গণসংখ্যা আছে কি না, তারপর আমরা এখানে গণসংখ্যা বসাবো। তো টালি চিহ্নগুলো আগে আমরা গুণে দেখব। এখানে আছে 5, 5, তো 5-এর পর আছে 4, 5 থেকে 4 হবে হচ্ছে 5, 4, 9, 9 এখানে আছে 5, 5, 1, 11 বা 11, মোট হয় 20, 20-র পরে আছে হচ্ছে 12, 20 আর 12 যোগ করলে হয় 32, 32 এখানে আছে 8, এখানে 8 আসার কথা, এখানে একটা বেশি, এখানে 8 হবে। তোমরা এখানে গুণে দেখিও, হয়তো আমার এখানে একটা বেশি এসেছে। তো এখানে হবে 8, তারপর এখানে হবে 5, ও এটা এখানে একটু কম হয়েছিল, এটা 5 হবে। তারপর এখানে হবে
5 1 6 এবং 1। তো এখানে আমরা এখন মোট 60 হয়, তো এখানে আমরা বসাতে পারি 5, তারপর 4 11 12 8 5 6 1, মোট n সমান 60। এখানে 52টির কথা বলা হয়েছে, এখানে 52টির কথা বলা হয়েছিল, মোট আছে 52টি। 5 4 9 9 11 হয় হচ্ছে 20 20 32 32 40 45 45 আর 6 হবে হচ্ছে 51 51 আর 1 হবে 52, মোট হবে 52। তো এখানে মোট সংখ্যা দেওয়া ছিল 52, 52টি, এখানে মোট এসেছে 52টি। তো এইভাবে শ্রেণীব্যাপ্তি তৈরি করে, শ্রেণীব্যাপ্তি অর্থাৎ সারণী তৈরি করে তোমাদের আয়তলেখ, তারপরে অজীব রেখা, বহুভুজ যাই অঙ্কন করতে বলুক না কেন তোমরা তাই সেটা সেই নিয়ম, আয়তলেখ অঙ্কন করার নিয়ম অনুসারে, যেমন একটাতে আছে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা লাগে, একটা গণসংখ্যা লাগে, মধ্যমান লাগে, সে অনুযায়ী তোমরা এগুলো করবে, করে অ্যান্সার দিবে। তো আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। তো দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালটাতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।